আমন্ত্রণ দেশ জনপদ সংবাদের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। সাভারের খামারগুলোতে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানি মনিমন। কি উপায়ে খামারিরা পশু মোটা তাজা করছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরের লালন ডেইরি ফার্মে, এবং এই ফার্মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 100-র অধিক গরুকে কিন্তু তারা এখানে মোটা তাজাকরণ করছে। হৃষ্টপুষ্ট যেটা যে প্রাকৃতিক উপায়ে ঘাস, খড়, চিটাগুড় এগুলো দিয়ে যে সমস্ত খাবার তৈরি করেই কিন্তু তারা মূলত এই খামারের যে সমস্ত গরুগুলো রয়েছে এই গরুগুলোকে কিন্তু তারা সেই খাবারগুলো খাওয়াচ্ছেন, এবং তার মাধ্যমে কিন্তু তারা মোটা তাজাকরণ করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই খামারে যে গরুগুলো রয়েছে তার বেশিরভাগই দেশি গরু, এবং এই যে দেশি গরুর চাহিদাগুলোই কিন্তু কোরবানির ঈদ আসলে সেটির কিন্তু চাহিদা সবচেয়ে বেশি থাকে। এছাড়াও কিন্তু এই খামারে আরো অন্যান্য জাতেরও কিন্তু গরু রয়েছেন। আমরা আমরা এখানে এখানে আসার পর থেকে দেখেছি যে এখানের খামারিরা যারা রয়েছেন তারা এখানে এই এই যে যে সমস্ত পশুগুলো রয়েছে কোরবানির উপলক্ষে প্রস্তুত করছে এই গরুগুলোকে কিন্তু তারা আহ, গোসল করাচ্ছিলেন এবং তাদেরকে খাবার দিচ্ছিলেন। এখানে আমরা দেখেছি যে কাঁচা যে ঘাস তারা নিজস্ব জমিতে এই ঘাসগুলো তারা উৎপন্ন করেন, সেই ঘাসগুলো তারা এখানে দিচ্ছিলেন। এছাড়া এখানে যারা এই খামারের যারা নিয়োজিত রয়েছেন এই এই গরু গুলোকে যারা পালন করছেন তারা যেটি বলছিলেন যে তারা চিটাগুড় এবং গমের যে ভুসি সেগুলোকে কিন্তু আহ, রান্না করে জাল দিয়ে কিন্তু তারা এই গরুগুলোকে তারা কিন্তু দেন, এবং এটি কিন্তু তারা নিয়ম মাফিক করেন। সকালবেলা তারা কাঁচা ঘাস দেন এবং দুপুরবেলা তারা এই যে এই ধানের যে চাউলের যে খুদ সেই খুদ এবং এই যে গমের যে গম এবং এগুলো মিশ্রণ করে কিন্তু তারা সেই খাবারগুলো দুপুরে দেন, এবং বিকেল বেলা কিন্তু তারা আবার প্রাকৃতিক যে ঘাস আছে তাদের নিজস্ব জমিতে উৎপন্ন সেই ঘাসগুলো কিন্তু তারা খাবার খাওয়ান। এখানে আমরা এই খামারের যিনি স্বত্বাধিকারী তিনি রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে কিভাবে এবং কতগুলো গরু আপনারা এই ঈদ উপলক্ষে প্রস্তুত করছেন, কিভাবে এই উপলক্ষে এই এইবার কোরবানি ঈদে আমাদের প্রায় 100 গরু লালন পালন হচ্ছে, কোরবানির জন্য প্রস্তুত। সেইখানে আমরা প্রায় 50টা আছে দেশি শাহিওয়াল আর কিছু আছে অস্ট্রেলিয়ান। এগুলা এগুলা আমরা হচ্ছে কাঁচা ঘাস খেতে আমরা তো উৎপাদন করে ওগুলা খাওয়ানো হয়। আর এমনি পুষ্টির জন্য ভুসি, কুড়া, তারপর জাউ, তারপর ভুট্টা ভাঙ্গিয়ে এগুলা খাওয়ানো হয়। কেমন এই যে ঈদ চলে আসছে ক্রেতা আসছে কেমন? ক্রেতা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো ক্রেতা আসছে। আমাদের অলরেডি 100 গরু থেকে আমাদের 25টা সেল হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সামনে আরো ক্রেতা বৃদ্ধি পাবে এই আশাবাদী আছে। এখানে আপনাদের মোট কতগুলো গরু আছে এবং কতগুলো প্রস্তুতি করে? ঈদ উপলক্ষে আমাদের প্রস্তুত 100 গরু। আর এইভাবে আমাদের গরুর দুধ মানে গাভীর জন্য এবং বাছুর সহ আমাদের গরু আছে 200। যেমনটি শুনছিলেন যে এই খামারে এবার কিন্তু 100-র অধিক তারা গরু কিন্তু তারা হৃষ্টপুষ্ট করেছেন প্রাকৃতিক উপায়ে, এবং এছাড়া এই দেশি গরুর পাশাপাশি কিন্তু এখানে ফ্রিজিয়ান জাত সহ বিভিন্ন জাতের কিন্তু গরু কিন্তু এই ফার্মে কিন্তু মোটা তাজাকরণ করা হয়েছে। তার মধ্যে কিন্তু বিশাল দেহের দুটি গরু কিন্তু রয়েছে এই ফার্মে, যে দুটি গরু কিন্তু এই ফার্মে যে সমস্ত ক্রেতারা আসছেন তাদের কিন্তু আহ, দৃষ্টি কাড়েন সেই দুইটি গরু, এবং এই দুটি গরু কিন্তু এই ফার্মের সবচেয়ে বড় গরু, এবং এখানে যারা এই ফার্মের যারা নিয়োজিত আছেন তারা কিন্তু এই গরুগুলোকে শখ করে কিন্তু দুই ধরনের নাম দিয়েছেন, এবং এই দুইটি গরুর কিন্তু প্রায় 1,500 মণ কিন্তু দুইটির ওজন। এবং এই যে দেখতে পাচ্ছেন যে গরুটি, এই গরুটির নাম রাখা হয়েছে কালামানিক, এবং পাশের যে গরুটি দুইটি এখন বিশ্রামে রয়েছেন এই গরুটির নাম রাখা হয়েছে সাদা মানিক, এবং এই দুটি গরুই কিন্তু এই ফার্মের সবচেয়ে বড় গরু, এবং এই এই গরুর নাম কিন্তু এই গরুটি এই দুইটি গরু কিন্তু ফ্রিজিয়ান জাতের। এবং এই যে এইখানে যারা রয়েছেন তারা বলছিলেন যে এই ফার্মের যারা এই ফার্মে যারা ক্রেতা আসেন তারা কিন্তু সর্বপ্রথমে এসে এই যে দুটি বিশাল দেহের যে গরু দুটি রয়েছে এই গরুদের প্রতি কিন্তু তাদের প্রথমে দৃষ্টি থাকেন, এবং
এইভাবে কিন্তু সাভারের অন্যান্য যে সমস্ত খামারগুলো রয়েছেন সেই খামারগুলোতেও কিন্তু এবার কিন্তু এই গরু হৃষ্টপুষ্ট মোটা তাজাকরণে কিন্তু কাজ করে আসছেন কৃষিকা। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। খামারিদের গরু মোটা তাজাকরণের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। খানাখন্দে বেহাল দশা কুড়িগ্রাম পৌর শহরের রাস্তাগুলোর আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, সড়ক সংস্কারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামে যে পৌরসভা রয়েছে, কুড়িগ্রাম যে পৌরসভা, সেটির যে প্রধান দুটি সড়ক সহ কিন্তু বিভিন্ন যে সড়ক রয়েছে পৌরসভার, এগুলো কিন্তু দীর্ঘদিন সংস্কার না করার ফলে কিন্তু খানাখন্দে আসলে ভরে গেছে, যার ফলে কিন্তু পৌরবাসী সহ জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে কিন্তু এই দুর্ভোগে পড়ছে। আপনাকে যদি দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম 0 পয়েন্ট অর্থাৎ শাপলা চত্বর থেকে যে বীর পুতিক তারামন ব্রিজের সড়ক প্রায় 2 কিলোমিটার যে এলাকা, সেই এলাকায় কিন্তু খানাখন্দে ভরে গেছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় কিন্তু হচ্ছে 1 ফিটের মতো গর্ত হয়ে গেছে। এই যে বর্ষা মৌসুম আসছে, যার ফলে কিন্তু এই বর্ষা থেকে এই খানাখন্দগুলো ঢেকে থাকছে। অনেক রিক্সা এবং অটোরিক্সা কিন্তু আসলে দুর্ঘটনার কবলে পড়ছে। এছাড়াও কিন্তু এই শুধু এই সড়কটি নয়, এছাড়াও জিয়া বাজার হয়ে যে ধল্লা ব্রিজ পর্যন্ত যে সড়কটি প্রায় 2 কিলোমিটার, সেটি কিন্তু অনেকটা খানাখন্দে ভরে গেছে, যার ফলে কিন্তু কুড়িগ্রামের যে পৌরবাসী রয়েছে তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছে। আমরা এখানে পৌরবাসী একজন রয়েছে, আমরা যদি একটু জানতে চাই, এই যে পৌরসভার যে রাস্তাগুলো কবে থেকে এরকম, আর একটু সংক্ষেপে একটু বলবেন কি অবস্থা? আমাদের কুড়িগ্রাম পৌরসভার শহীদ মিনার থেকে, কুড়িগ্রাম শাপলা চত্বর শহীদ মিনার থেকে সুজামের মোড় থেকে জাহাজ কোম্পানি মোড় থেকে ধল্লা সেতু পর্যন্ত এটি প্রধান শহর, মানুষের যাতায়াতের প্রধান শহর। এবং কুড়িগ্রাম পৌরসভার ভিতরে আরও যে প্রধান সড়কগুলি আছে, এই সড়কগুলি দীর্ঘদিন থেকে এরকম খানাখন্দে ভরপুর হয়ে গেছে। মাঝে মাঝে দেখি সংশ্লিষ্ট দপ্তর একটু করে রিপেয়ার করে, সেটি আবার 1-1.5 মাসের মধ্যে আবার খালখন্দে পরিণত হয়, যার জন্য কুড়িগ্রাম জেলাবাসী সহ পৌরবাসীর অনেক কষ্ট হচ্ছে। অনেক অসুস্থ মহিলা, বয়স্ক মানুষকে হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট হয় তাদের। এই ব্যাপারে এখানে জনপ্রতিনিধি নেই। এখন বর্তমান কুড়িগ্রামের জেলা প্রশাসক এসেছেন, শুনেছি তিনি গ্রাম অঞ্চল সহ জেলার উন্নয়নে কাজ করতেছেন, এবং আমি জেলা প্রশাসক মহোদয় সহ সংশ্লিষ্ট দপ্তরকে এটি দ্রুত খালখন্দ ভরাট করে আগামী ঈদ উল ফিতরের আগেই যেন এই রাস্তাটি মেরামত করে জনগণের সুবিধা করে দেন, এটি আমার অনুরোধ আর কি প্রশাসনের কাছে। ঈশিতা, আপনাকে জানিয়ে রাখি, এসব সড়ক কিন্তু মাঝে মাঝে পৌর কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে আসলে ঠিক করলেও কিন্তু সেটি কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে আবারও সেই খানাখন্দে ভরে যায়, যার ফলে কিন্তু পৌরবাসী অনেকটা দুর্ভোগে রয়েছে। আমরা দেখেছি এই খানাখন্দের কারণে কিন্তু বিভিন্ন যে শ্রমজীবী মানুষ এবং স্কুলগামী যে শিক্ষার্থীরা, তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছে। এছাড়া আমি এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এই রাস্তাগুলোর সংস্কারের বিষয়ে তারা প্রস্তাবনা পাঠিয়েছেন এবং অনুমোদন পেলে কাজ করা হবে, এমনটাই কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। ঈশিতা। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে অবৈধ অটোরিকশার স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, যানজট নিরসনে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার টঙ্গিবাড়ি বাজারে কিন্তু সারা দিন কিন্তু আসলে এই যানজট লেগে থাকে। আমি আপনাদের একটু দেখাতে চাই, এই উপজেলার ঠিক সামনেই কিন্তু চৌরাস্তায়, এখানে কিন্তু সারাদিনই আপনার এই যানজট লেগে থাকে অটো রিক্সার কারণে। এখানে আসলে যাত্রীরা যেটি বলছেন যে অটো রিক্সা যারা চালক আছেন তারা কিন্তু আপনার রাস্তার সড়কের পাশেই কিন্তু অবৈধভাবে অটো রাখার কারণে এই যানজট সৃষ্টি হয় বলে আমরা এখানে জানতে পেরেছি। তো আমি এখন এখানকার একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এখানে কি কি দুর্ভোগ হচ্ছে আপনাদের? এখানে মনে করেন পুরো বাজারে জ্যাম জট সবসময় লেগে থাকে। থানার থেকে পুলিশ আসলো, সঙ্গে মনে করেন কিছু সময় ক্লিয়ার থাকে, তারপরে জেমুতে সেমু হয়ে যায়। কিন্তু স্যারও এখানে মনে করেন এই পুরো বাজারের ভিতরে আনসার দিছিল, ওই আনসার চলে গেলে আবার জেমুতে এমন হয়ে যায়। বাজারের মধ্যে মনে করেন জায়গা ছোট, যানজট সবসময় লেগে থাকে। আপনারা কি চান আসলে?
আমরা চাই এই যানজট মুক্ত টঙ্গিবাড়িতে আমরা চলাফেরার জন্য আমরা সুন্দরভাবে চলাফেরা করতে চাই। এই জায়গায় মোড়টার ভিতরে সবসময় জাম লেগে যায়, দেখেন এই সবসময় উপর নাই দুপুর নাই। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে কথা বলবো। এখানে এই চৌরাস্তা সড়কের মধ্যে খুবই মনে করেন অশান্তি, একটা যানজট সৃষ্টি, চতুর্দিক থেকে মনে করেন আপনার মানুষ পারাপার হয়, এখানে গাড়ি, ট্রাক, বাস, এমনকি দিনের বেলা এই বাজার দিয়ে বাসও চলাচল করে, হ্যাঁ, যেগুলো আপনার এই গুলিস্তানের বাস, যেগুলো কালীবাড়ি মন্দির হয়ে এই রোড দিয়ে মনে করেন আপনার বাস একটা পুরাই জ্যামজটে অশান্তি। আপনি দেখতেছেন যে এখানে কি পরিবেশ, এখানে রোডও ভালো না, খানাখন্দে ভরা, ঠিক আছে, এখানে মনে করেন আপনার চলাচলের অযোগ্য হয়ে গেছে। কি হলে ভালো হয় এখানে আপনার সিস্টেম, একটা পরিকল্পনা, আমরা চাচ্ছি যে একটা সুন্দর একটা পরিকল্পনা ভাবে, যেভাবে সুন্দর হয়, ট্রাফিক থাকবে, এখানে ট্রাফিক ব্যবস্থা ভালো না, ট্রাফিক থাকবে, পাশেই মনে করেন উপজেলা, হ্যাঁ, তারপরে আমাদের এখানে টঙ্গিবাড়ির পাশাপাশি কাছে আপনার থানা আছে, হ্যাঁ, তাদের দৃষ্টির সামনে মনে করেন আপনার কিন্তু এখানে পরিবেশ খুবই অশান্তি, অযোগ্য, মনে করেন আপনার কোনো শৃঙ্খলা নেই। আমরা চাই শৃঙ্খলার মধ্যে, এটা টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে সবাই এখানে শান্তিমতো বসবাস করি, আমরা এইটাই চাই। কিন্তু এখানে আপনার দেখা গেছে যে এটা কবে সিস্টেম মোতাবেক নিয়ে আসবে তারা, সেটা আমরা এখনো বলতে পারি না। এটা মনে করেন আপনার এটা বসতে হবে, বসে এটা কিভাবে এটা সুন্দর পরিকল্পনা মোতাবেক সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারে। আপনার রাস্তাঘাট ভালো না, যে দেখেন এখানে পরিবেশও খুব নোংরা, হ্যাঁ, এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে একটা স্ট্যান্ড, এখানে যেরকম সুন্দরভাবে একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই আপনার নগণ্য। এখানে আমরা চাই যে সুষ্ঠুভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা এসে যাতে সুন্দরভাবে এই রোডটা, চৌরাস্তার মোড়টা কীভাবে মানে চতুর্দিক থেকে আইসা আপনার যার যার গন্তব্যে পৌঁছাইতে পারে, আমরা সেই দাবি জানাচ্ছি পক্ষ থেকে সবাইকে। সব জনগণ, আমজনতা সবসময় চায় যে এখানে সুন্দর সুষ্ঠুভাবে মানুষ চলাচল, যে কোনো গাড়ি, একটা মনে করেন অ্যাম্বুলেন্স যেতে হলে এখান দিয়ে যে কোনো একটা রোগীর জন্য মিনিমাম আপনার আধা ঘন্টা এখানে ওয়েট করতে হয়। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে এখানকার যাত্রীরা কিন্তু বলছেন যে এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে তাদের দাঁড়িয়ে থাকতে হয় যানজটের কারণে, এবং প্রশাসনের সাথে আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেটি জানিয়েছেন যে তারা 4 জন লাইনম্যান এখানে দিয়েছেন, কিন্তু সেই লাইনম্যানেও কিন্তু আসলে এই যানজট নিরসনে সেরকম কাজ হচ্ছে না বলে আমাদের এখানে যাত্রীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বাজার থেকে যানজটের সবশেষ খবর। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে অবৈধ অটোরিকশা স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় থামেনি অতিবৃষ্টির শঙ্কা। এই খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কেমন দেখছেন বর্তমান পরিস্থিতি, কি জনমনে কি আতঙ্ক বিরাজ করছে কিনা? সকাল থেকে বাগেরহাটে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তবে বেলা 10টার পর থেকে সেই বৃষ্টিও থেমে গেছে। এই মুহূর্তে কিছুটা গুমট আবহাওয়া বিরাজ করছে বাগেরহাটের উপকূল জোরে। তবে আসার কথা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর মোংলা সমুদ্র বন্দর সহ বাংলাদেশের সকল সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্কতা ছিল, সেই 3 নম্বর সতর্কতা সংকেত কিন্তু তুলে নিয়েছে। এবং মোংলা আবহাওয়া অধিদপ্তরের মোংলা কার্যালয়ের কর্মকর্তা হারুনার রশিদের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারে যে ঘূর্ণিঝড়টি হওয়ার কথা ছিল, সেই ঘূর্ণিঝড় আপাতত বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা নেই। এই কারণেই কিন্তু তারা যে সতর্ক সংকেত ছিল সেই সতর্ক সংকেত তুলে নিয়েছে। এবং তাদের পরামর্শ হচ্ছে উপকূলের যে মানুষ রয়েছে তারা যাতে আতঙ্কিত না হয় সেজন্য তারা সচেতনতামূলক কার্যক্রম চালানোর জন্য জেলা প্রশাসন এবং উপকূলীয় উপজেলা প্রশাসনকে কিন্তু অনুরোধ করেছেন। এছাড়া আমি যদি আজকে আবহাওয়ার বিষয়ে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমরা সকাল থেকে দেখেছি বাগেরহাটের বিভিন্ন নদী এবং খালের কিন্তু পানি বেড়েছে। তবে এই পানি বাড়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলেছেন এটা স্বাভাবিক জোয়ারের পানি। এই
পানিটার সাথে ঝড়ের কোনো সংশ্লিষ্টতা নাই। এছাড়া বাগেরহাটের অভ্যন্তরে কিন্তু মংলা সমুদ্র বন্দর রয়েছে। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে তথ্য জানাচ্ছিলেন সহকর্মী। এই বিষয়ে আরো জানতে আমরা যুক্ত হচ্ছি এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন সহকর্মী আব্দুর রহমান। রহমান, কেমন দেখছেন এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি, আর জনমনে আতঙ্ক বিরাজ করছে কিনা? যেমনটি জানাচ্ছিলেন ইশিকা আজিজ, আপনি কক্সবাজারে গতকালকের যে 3 নম্বর সতর্ক সংখ্যা ছিলেন সেটি এখন নামিয়ে ফেলা হয়েছে। কক্সবাজারের আকাশে এখন কিছুক্ষণ রোদ এই অবস্থায় রয়েছে এবং কক্সবাজারের আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে আগামী 26 তারিখে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণ ফলে কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি কখনো রোদ থাকবে এবং এটার প্রভাবে কক্সবাজারের আগামী 3-4 দিন প্রচুর বৃষ্টি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের আবহাওয়া এখন যেই রৌদ্র উজ্জ্বল সেটি গতকালকের চেয়ে অনেক ভালো এবং এখানে কিছুক্ষণ পর আবহাওয়া চেঞ্জ হচ্ছে এবং সেই আবহাওয়ার ধরনটুকু আপনাদেরকে যদি বলি সেটা হলো যে মনসুন আবহাওয়া বাংলাদেশে প্রবেশের ফলে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে বৃষ্টির শুরু হয় সেই শুরুটা আগামী 26 তারিখের পর থেকে শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে। আর বিশেষ করে কক্সবাজারে যে পর্যটকরা রয়েছে তারাও এই সময়ে তারা এটাকে খুব উপভোগ করেছেন এবং তারা কখনো এই ধরনের সিগন্যালে কক্সবাজার ঘুরতে এসে তারা আলাদা মজা নিয়েছেন এবং কক্সবাজারের প্রশাসন এবং ব্যবসায়ীরা এটা খুবই তাদেরকে নিরাপত্তা চাদরে রেখেছিল এবং বিশেষ করে যে কোনো পরিস্থিতির মতো জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ সহ সবার যে একটা সম্মিলিত টাস্কফোর্স গঠন, কিন্তু যদিও সেটি আর প্রয়োজন হয় নাই, এটি গতকাল রাত থেকে 3 নম্বর সতর্ক সংখ্যাটি নামিয়ে ফেলা হয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যে কক্সবাজার সহ এই অঞ্চলে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এবং এর প্রভাবের আবহাওয়ার অফিসের যেই তথ্য আমরা সবসময় আপডেট পর্যটকদেরকে দেওয়ার জন্য জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ মাইকিং সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে এবং যাতে সমুদ্রের কাছাকাছি যে বন্দর নৌকা এবং নৌযানগুলো রয়েছে তাদেরকে সমুদ্রের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে যে কোনো বিপদ সংকেতে যেন দ্রুত সময়ে তারা কুলে আসতে পারে এবং বিশেষ করে লাইফ গার্ড কর্মীরা রয়েছেন তারা পর্যটকদেরকে মাইক দিয়ে তারা বিভিন্ন ধরনের মাইকিং করে সতর্ক করতেছেন এবং এটার ফলে কক্সবাজার পর্যটন পরিবেশ এবং আবহাওয়া সব মিলিয়ে অবস্থা মোটামুটি ভালো বলে আমাদেরকে জানিয়েছে। এটা ছিল আমার কাছে সর্বশেষ ইশিকা। রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করছে ইনকিলাব মঞ্চ, সরাসরি যাচ্ছে সেখানে। এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে। বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে সরকারি যদি তাকে জুলাই ঘোষণাপত্রের নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে। বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই। সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাবলিশমেন্ট ছিল, দিল্লির সেবাদার ছিল, তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। এখন তাদের আর একটা মাত্র কাজ, তাদের সর্বশেষ কাজ বাকি। এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে, আর নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে। সেটা হলো জুলাই ঘোষণাপত্রকে ব্যাহত করা। যদি তারা জুলাই ঘোষণাপত্রকে আটকে দিতে পারে তাহলে তারা যে কোনোভাবে কামব্যাক করতে পারবে। আজকে থেকে আপনাদেরকে জানাই 30 কার্য দিবস, এর মানে আগামী 25শে জুন এই 30 কার্য দিবস শেষ হয়ে যাওয়ার কথা, যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে এবং ইতিমধ্যে 10 দিন শেষ হয়ে গেছে আর 20টা কার্য দিবস আছে। এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটিস শুরু করতে পারে নাই, তাদেরকে করতে দেওয়া হয় নাই, বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে। একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন, আপনারা না বললেও বুঝবেন। এই 10 মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সেই বিপজ্জনক কাজটা করতে হবে। আমরা বাংলাদেশের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম। আমাদের জীবনের বিনিময়ে হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নাই। আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে। সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা, আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু। নিশ্চয়ই 100 বার বলেছি, কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, সেনাবাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো এখতিয়ারই নাই করিডোর নিয়ে কথা বলবার, এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরেও এসেছে এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না। এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন? তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনের কথা, তিনি আরও অপরাপর যত কথা বলেছেন এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য। প্রতিষ্ঠান হিসেবে দেখেন
রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে, সারাদিন নিজেরা কাজ করতে হয়, কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে। সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন। শুধু দিয়েছে তাই না, কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটোকার্ড দিয়েছি। আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয়, সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন তার কোনো বক্তব্য কোথাও লিক হওয়ার কোনো সুযোগ নেই। এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক, তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন। এবং আমরা জেনে এটুকুনি স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে। সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই। এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে, শরিকানা আছে, অংশীদারিত্ব আছে। এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী, এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আওয়ামী লীগ যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আপনারা জানতেন, অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী। শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন, এইটুকুন প্রশংসা আপনাদের করতে চাই। এটাও করেছেন নিজ দায়িত্বে, কারণ আপনাদের জুনিয়র অফিসাররা, আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে, ইভেন আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে, পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ারার্কি ভেঙে পড়তে পারে, তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন। এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি চালায় নাই, কই আমরা তো নেত্রে নিউজে দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে, হেলিকপ্টারে যে গুলি উঠেছে, এই যে স্নাইপার উঠেছে, এই অনুমতি কাদের ছিল? এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন? আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য গড়ে তুলুক, জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক। সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছে, শুধু তাই না, দেখেন গত প্রায় 10টা মাস ধরে সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা রাস্তায় রাস্তায় যেরকম করে টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে, তারা যদি এরকম মনে প্রাণে কষ্ট না করতো আমাদের রাষ্ট্র ভেঙে পড়তো, আমরা রাষ্ট্র চালাতে পারতাম না। এই সম্মান রাখে আপনাদেরকে বলতে চাই, মাননীয় সেনাপ্রধান, আপনি যে বক্তব্যটা দিয়েছেন, সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি এই রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না। এবং স্পষ্ট আপনাদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছি, বর্তমান সেনাবাহিনীর মধ্যে নতুন একটা ইচ্ছা জেগেছে, এটা খুবই স্পষ্টভাবে তারা চাচ্ছে, সেটা হলো যেই দলই সামনের নির্বাচনে ক্ষমতায় ফিরুক, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্টেককে মেনেই তারপর ক্ষমতায় থাকতে হবে। অলমোস্ট যদি বুঝিয়ে বলি, পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতায় থাকুক, সেনাবাহিনীকে একটা হিস্সা দিয়ে তারপর তাদেরকে চলতে হয়, বনিবনাদ না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে যেতে হয়। সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, তাদেরকে সেনাবাহিনীর সাথে বলে কয়ে তারপরে আসতে হবে। আপাতত এটা একটু ভালো মনে হলেও, আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলেও, বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে, গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি। এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নিতে দেওয়া হবে না। আপনাদেরকে আমরা জানাই তাদের বর্তমান বক্তব্য, এবং এতে আমরা বুঝতে পারি আর একটা 1-11 মতো তারা চিন্তা করছেন। যেই 1-11 সেনাবাহিনী করেছে দিল্লির প্রেসক্রিপশনে, এবং যেই 1-11 কারণে বিএনপি শুধু দেখেন, আপনাদেরকে আমরা একটা পরে বলবো যে বিএনপি যে 1-11তে ক্ষমতায় মানে চলে গেছে, তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে, তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে এভাবে যে সরিয়ে দেওয়া হয়েছে, এদিকে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে? সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা এখন দেখলাম সেনাবাহিনী একটা 1-11 মতো নতুন করে একটা ফরম্যাটে উঠে আসতে চাচ্ছে। সংবাদ সম্মেলন করছে ইনকিলাব মঞ্চ। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় থামেনি অতিবৃষ্টির শঙ্কা। এই মুহূর্তে আমরা যুক্ত হব সাতক্ষীরাতে সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের সঙ্গে। সুমন, বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? দাঁড়িয়ে আছি বেতনা নদী উপকূলে। ইশিকা, আপনি জানেন যে গত পরশু এবং গতকাল ছিল 3 নম্বর সতর্কতা সংকেত। মংলা সহ সাতক্ষীরার এই নদী উপকূলে ছিল 3 নম্বর সতর্কতা সংকেত। সেটি সকালবেলা নামিয়ে ফেলা হলেও এখন কিন্তু এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে। সাতক্ষীরার প্রথম শ্রেণীর যে আবহাওয়া পর্যবেক্ষণাগার, সেখানকার ইনচার্জ আমাদেরকে জানাচ্ছে যে আরেকটু পরেই
বৃষ্টি এবং একই সাথে ঝড়ো বাতাস বইবে এবং সেটি কিন্তু মোটামুটি শুরু হয়ে গিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে নদীর পানি কিন্তু তুলনামূলক বেড়ে যাচ্ছে এবং জোয়ার বৃদ্ধি হলে আমার বাম পাশে রয়েছে যে বাঁধ, বেতনা নদী উপকূলীয় বাঁধ, কিছুদিন আগে কিন্তু সেটা ভেঙে প্লাবিত হয়েছিল মানুষের কোটি কোটি টাকার মৎস্য সম্পদ। সেই বাঁধই কিন্তু এখন আবার নতুন করে সংস্কারের চেষ্টা চলছে এবং এখানে কিন্তু ব্লক নিয়ে এসে কিন্তু সেটি বাঁধার চেষ্টা করছে স্থানীয় সাধারণ মানুষ যার নিজস্ব চেষ্টা দিয়ে তারা আসলে এই পরিস্থিতি মোকাবেলা করতে চায়। এবং একই সাথে পানি উন্নয়ন বোর্ডও কিন্তু এই যে স্থায়ী এবং বাঁধকে টেকসই করার জন্য ব্লক তৈরি করছে, ইট এবং সিমেন্টের ব্লক, এবং সেগুলো কিন্তু দ্রুত এই বাঁধে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যেই যে মানুষের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে যাতে সতর্ক থাকে মানুষ এবং বিশেষ করে বজ্রপাতে এই অঞ্চলে যেহেতু মৃত্যুর ঘটনাগুলো অনেক বেশি ঘটে থাকে সে কারণেই বারবার বলা হচ্ছে যে বজ্রপাত এড়িয়ে চলা এবং এই ঝড় বৃষ্টির মধ্যে সতর্কতার সাথে বের হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের প্রস্তুতি চলছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আপনি যেটা বলছেন আসলে কুমিল্লা মুরাদনগর দৌলতপুরে এবার জাতীয়ভাবে আসলে কবি নজরুল 126তম জন্মজয়ন্তী আসলে উদযাপিত হচ্ছে। তবে একটা জানা রাখি, কুমিল্লা এবং মুরাদনগর আসলে 3 দিন কুমিল্লা জাতীয়ভাবে আসলে এটা পালিত হবে এবং সেই দিক থেকে কথা বলার চেষ্টা করি। কুমিল্লার যে নতুন ইনস্টিটিউটের যে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলামিন, আসলে উনি কি ধরনের প্রস্তুতি আসলে আপনারা গ্রহণ করেছেন আমাদেরকে একটু জানাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রস্তুতিগুলো আমরা একেবারে শেষের পর্যায়ে আছি। 3 দিনের অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ 25শে মে কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান উপলক্ষে যে ডেকোরেশন সাজসজ্জা খুব চমৎকার ভাবে করা হয়েছে, এগুলো ঢাকা থেকেই করা হয়েছে ইভেন্টের মাধ্যমে। আর এখানে প্রথম দিন অতিথি হিসেবে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী, থাকবেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং মানে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের শিল্পীবৃন্দের অংশগ্রহণে একটি চমৎকার একটি অনুষ্ঠান হবে প্রথম দিন। দ্বিতীয় দিন অর্থাৎ 26শে মে কুমিল্লার দৌলতপুরে কবিতীর্থ দৌলতপুরে বর্ণিল আয়োজন থাকবে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের শিল্পীবৃন্দের অংশগ্রহণে। খুব চমৎকার একটি অনুষ্ঠান আমরা প্রস্তুতি অলরেডি মধ্যে সম্পন্ন হয়েছে। শেষের দিনে সমাপনী অনুষ্ঠানটি আবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতেই অনুষ্ঠিত হবে। যেটা বলছেন, আমি এখন আসলে কথা বলবো কুমিল্লার আসলে নজরুল গবেষক একজন জাহাঙ্গীর আলম ইমরুল। উনি আসলে একজন দৌলতপুরে নজরুল আসলে একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন এবং সেই বিষয়ে এবার 102 বছর পর আসলে এই ধরনের বই কুমিল্লা মুরাদনগর আসলে দৌলতপুরে নার্গিস আলম আসলে বিষয় নিয়ে আসলে কবি নজরুল আসলে রচনা করেছেন ছায়ানট চক্রবাকের পূর্বের হাওয়া। আসলে এই বিষয়টি বিস্তারিত জানবো নজরুল গবেষক হিসেবে আপনার জাহাঙ্গীর আলম আপনি কি বলবেন, আসলে আগামী প্রজন্মের জন্য কি লিখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে রচিত হয়েছিল এই কুমিল্লায়। 1921 সালের কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের পুস্তক ব্যবসায়ী, বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী এবং প্রথম বিশ্বযুদ্ধের ক্যাপ্টেন আলী আকবর খানের হাত ধরে তিনি প্রথম কুমিল্লায় আসেন এবং সেখানে এসে তিনি তার ভাগ্নি নার্গিস আশার খানমের প্রেমে পড়েন। কবি কিন্তু তার নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে আমি বিষয় নিয়ে উদিত হতে পারতাম না যদি সেই নার্গিসের যদি আমি সংস্পর্শ না পেতাম। তো এই কথাটি নজরুল যেখানে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন সেই দৌলতপুরে আজ কিন্তু এখনো অনেকটা অবহেলিত এবং এই দৌলতপুরকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত এককভাবে কোনো পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা হয়নি। আর যার কারণে সেখানকার ইতিহাসটা কিন্তু বিকৃত হচ্ছে। যারা বিচ্ছিন্নভাবে লিখছেন তাদের মধ্যে অনেক ধরনের মত পার্থক্য দেখা দিয়েছে। তো সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এই বছরের প্রায় 102 বছরের মাথায় এই প্রথমবারের মতো মুরাদনগর উপজেলার প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্য কুমিল্লার প্রকাশনায় আমার সম্পাদনায় একটি
গ্রন্থ বের হতে যাচ্ছে, সেটি হচ্ছে দৌলতপুরে নজরুল। বিশিষ্ট নজরুল গবেষকরা মনে করছেন যে এই বইটি আগামী দিনের যারা নজরুল গবেষণায় কাজ করবেন তাদের জন্য একটা উপযোগ্য হয়ে কাজ করবে। যেটা বলছিলেন, কুমিল্লা জাতীয়ভাবে 3 দিন নজরুল জন্মজয়ন্তী পালিত হচ্ছে এবং 25শে মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে, 26শে মে মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়ভাবে ঢাকা সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, এবং সেই সাথে 27শে মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি আসলে উদযাপিতের মাধ্যমে কুমিল্লা এই নজরুলের এই 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন শেষ হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে নজরুলের সর্বশেষ তথ্য। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।